বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমি একটি ঘটনা বলতে যাচ্ছি। যেই ঘটনাটি হলো আমাদের বৃহত্তর ময়মনসিংহ এলাকার ফুলপুর তারাকান্দা থানাধীন সাধুপাড়া গ্রামের কাছে চেয়ারম্যানের বাড়ি। আজ থেকে প্রায় 20 হতে 40 বছর আগের কথা, যেটা হলো একটা বাস্তব ঘটনা যা ঘটেছে আমার বাবার সাথে। আমার বাবার নাম ছিলেন মোহাম্মদ আবুল হোসেন। উনি মরহুম হয়েছেন আজ প্রায় 8 বছর। ওনার জীবনের একটা ভৌতিক ঘটনা। আমার আব্বা তখন, আমার আব্বার পরিচয়টা দিয়ে নিই। আমার আব্বা ছিলেন এক বাবার এক সন্তান। আমার আব্বার বাবা ছিলেন না। আমার আব্বা যখন 6 মাসের গর্ভ ছিলেন তখন আমার দাদা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এবং আমার আব্বার বয়স যখন প্রায় 25 থেকে 30 বছর, অমনি আমাদের গ্রামের এক ঘটনা। আমাদের বাড়ির পাশেই ছিল একটা কবরস্থান। যে কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান। সেই পারিবারিক কবরস্থানের পাশেই ছিল একটা পিত্রাস, যা আমাদের ময়মনসিংহ ভাষায় বলে বদ্রিরাজ গাছ। ওই গাছে আমাদের এলাকায় পাট চাষ করা হতো। পাট চাষ, ওগুলো পাট গাছ কেটে পাটখড়ি বানানো হতো তখন, যেটাকে বলা হয় আমাদের ময়মনসিংহ ভাষায় নাইল্যা। ওই নাইল্যা কেটে ওই বদ্রিরাজ গাছে রাখতো। রাখার সময় আমার আব্বা এবং আমার আব্বার চাচাতো ভাই, আমাদের আব্বার বড় ভাই, মানে আমাদের যেটা হয়, তখন সবাই এখানে বদ্রিরাজ রাখতেছে। রাখার পর ওই বদ্রিরাজ গাছে যখন রাখতেছে, ওই নাইল্যাগুলা পানিতে জাগ দেয়। মানে যখন নরম হয় তখন কিন্তু ওখান থেকে পাট সংগ্রহ করে। পাট সংগ্রহ করার পর যেই পাটের খড়িটা থাকে ওগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়, পাটগুলো বিক্রি করা হয়। তখন সবাই ওই পাট গাছ এনে এনে ওই পিত্রাস গাছে রাখতেছে। রাখার পর তখন বেলা হয়তো, ওই সময় তো ঘড়ি তেমন ছিল না। হঠাৎ একজনের কাছে ঘড়ি ছিল, তেমন ঘড়ি ছিল না। 1974 ইংরেজির কথা বলছি। 1974 সালের ঘটনা এটা। আজ থেকে প্রায় 40-46 বছর আগের ঘটনা। তখন আমার আব্বা দুপুরবেলা ভাত খাওয়ার পর প্রায় আনুমানিক বেলা 2টা কি 2:30 এমন টাইমে ওরা পাট গাছগুলো নিয়ে যাচ্ছে পানিতে জাগ দিবে। তখন আমার জ্যাঠাও আব্বার পাশে ছিলেন বলতে ওনারা সবাই পাট নিয়ে যাচ্ছে। মানে আমাদের পাশে একটা পুকুর আসে পশ্চিমে, বাড়ির পশ্চিমে, ওই পুকুরে জাগ দিবে। তখন সবাই পাট গাছ নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে আমার জ্যাঠার নাম ছিল, আমার নামটা পুরো খেয়াল নাই, জামু শেখ ছিল মনে হয় নামটা। আমার জ্যাঠার নাম ছিল জামু শেখ। তখন উনি যখন পাট গাছগুলো কাঁধে নেয় তখন ওনার অনুভব হলো যে পিছন দিয়ে কেউ টেনে ধরে রেখেছে। তখন উনি বলতেছে, এই কে দুষ্টামি করতেছে, ছাইড়ে দাও। এই কথাটা 2-3 বার বলার পর আবার আমার যেটা পিছন ফিরে দেখে কেউ নাই। তখন উনি পুকুরে পাট গাছগুলো জাগ দিয়ে রাত্রে চলে আসার পর সন্ধ্যার দিকে আমার যেটার হঠাৎ জ্বর অনুভব হওয়ার পর আনুমানিক রাত 10টা অথবা 10:30টার দিকে উনি দেহ ত্যাগ করেন, মানে দুনিয়া থেকে বিদায় নেন। উনি মারা যান।
মারা যাওয়ার পরে আর কি করার, পরদিন সকালে যখন ওনাকে গোসল করাবেন, গোসল করানোর সময় দেখে যে ওনার পিছনে বাম পাজরে 5টা আঙ্গুল এমনভাবে চিহ্নিত হয়ে ফাইটা ফেটে গেছে, যেমন একটা সবরি কলা যতটুকু মোটা বা বড়, ঠিক অমনি 5টা আঙ্গুল একদম ফুলে কলার মতো, ঠিক সবরি কলার মতো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। তখন সবাই বলা বলি করতে লাগলো যে এটা দৈবাত কোনো জিনিস ওকে আঘাত করেছে। তখন ওই ঘটনার সময় কিন্তু আব্বাও ছিলেন, কারণ আব্বা আগে নিছে, আব্বার পিছনে আমার জ্যাডা নিতেছে আর কি। তখন ওই কথাগুলো আব্বা কিন্তু শুনছিল। শোনার পর তখন এখানে আব্বা বলতেছে যে হ্যাঁ ভাই তো এরকম এরকম বলছিল যে কে জানি ধরছে, এরকম অনুভব করছে, তো মনে হয় ওইটা অন্য কোনো জিনিস, ভূত বা জিন বা অন্য কিছু এমনই হবে। ও হয়তো থাপ্পড় দিছে, থাপ্পড়ে আঙ্গুলগুলো বসে গেছে। তো যাক, তখন তো উনি দুনিয়া থেকেই বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আমার আব্বা বিবাহ করেন। বিবাহ করার পর তখন আমার জন্ম হয় নাই। আমার আব্বা ওই দিকে গেছে, যাওয়ার ওখানে আবার আরেকটা কথা, বদ্রি গাছের পাশে সুপারির বাগান ছিল, মিনিমাম 100-150 সুপারি গাছ ছিল। আর ওই সুপারি গাছের মাঝে পানের লতা ছিল। সুপারি গাছে উঠতো, বা মাঝে মাঝে ওই পিত্তরাজ গাছ আছে, ওগুলোতে সুপারি এই পান গাছ, পানের লতা উঠতো, ওখান থেকে পাকা পাকা পান পড়তো, বাচ্চারা কুড়াইয়ে নিত, এমনই একটা পরিস্থিতি ছিল। তখন আমার আব্বা ওখানে প্রস্রাব করতে বসে। প্রস্রাব করতে বসার পর লাগতেছে আমার আব্বার কাছে একটা মুরগির বাচ্চা চেঁও চেঁও করে ডাকতেছে। এমন অবস্থায় ডাকতেছে, আমার আব্বা কিন্তু তেমন ভয় করতো না, কারণ আমার আব্বা মোটামুটি হাফেজ ছিলেন, মুন্সি ছিলেন, কোরআনে এবং ইসলামী এলেম সম্বন্ধে অনেক ধারণা শক্তি ছিল তাহার। তো মুরগির বাচ্চা যখন চেউ চেউ করতেছে, আব্বা দৃষ্টিপাত করে, কিন্তু কিছু দেখতেছে না। এরপরেও হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ওনার শরীর শিহরিত হয়ে ওঠে, মানে গায়ে কাটা মারে। তখন আব্বার কিছু বলে নেই, না বলে আসছে, ঘরে শুয়ে রয়েছে। আব্বারও একই অবস্থা। রাত্রে হঠাৎ জ্বর এসেছে। জ্বর আসার পরে ওই যে ঘটনাটা ছিল, আমার জ্যাঠা মারা গেছেন। আমার জ্যাঠা মারা যাওয়া প্রায় 2 বছর পরের ঘটনা। তখন আমার দাদিমা ছিলেন, উনি এবং আরও অন্যান্যরা মিলে তখন একজন আলেম বা হুজুরের শরণাপন্ন হন। হুজুরের কাছে যাওয়ার পর তখন ওনারা ঝাড়াফিরা করলো, তাবিজ দিলেন। দেওয়ার পর আব্বা তেমন স্বস্তি বোধ করতেছেন না। এক পর্যায়ে দেখা গেছে আব্বার মাথার চুলগুলো সব চলে যাচ্ছে, কিন্তু কোনো কিছু খাইতে পারতেছে না, বা তেমন কোনো ভয়ও ভাবতেছে না। প্রায় 6-7 দিন হয়। তখন আমার আব্বা একদম 6-7 দিনে শুকাইয়া কেমন যেন কঙ্কালের মতো হয়ে গেছে। কিন্তু এদিকে আমাদের এখানে বড় হুজুর ছিলেন আবুল কালাম মৌলানা, যিনি ছিলেন, বাড়ি ছিল নগুয়া, এবং ফজরুদ্দিন হুজুর, উনির বাড়ি ছিল উদালিয়া। ওনারা উভয়ে আব্বাকে খুব ভালোবাসত এবং আব্বার সাথে ওনাদের খুব একটা সুসম্পর্ক ছিল। তখন ওনাদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে চিকিৎসা করতে লাগে। চিকিৎসা করার পর প্রায় 1 মাস পর আমার আব্বা পুরাদমে সুস্থ হন। আল্লাহর রহমতে কোনো সমস্যা হননি। না হওয়ার পর আব্বা সুস্থ হয়েছে, মাথার চুল কোনো কিছুই নাই, একদম মানে তালু ছিলা, মাথার চুল বলতে নাই, এমনই অবস্থা হয়েছিলেন। তখন আব্বা পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিলেন, আমার আব্বার মাথায় চুল ছিল না। এরপর থেকে
আমার আব্বা এই ব্যাপারে খুব পারদর্শী ছিলেন। থাকার পর তখন আমার বড় ভাইও মারা গেছিলেন। ওনার নাম ছিল আব্দুল মতিন। তো উনি বিয়ে করেন। বিয়ে করার পর আমাদের গ্রামের বিয়ে তো বুঝেন, গ্রামের বিয়েতে তখন বউ আনতে হয় রিক্সা দিয়া। তখন বউকে যখন রিক্সা দিয়ে আনে, রিক্সা অথবা পালকি, তখন বউ আনতেছে রিক্সা দিয়া। তো এই বাচ্চারা রিক্সার সাথে বিয়ের আনন্দ উল্লাসে বাচ্চারা দুষ্টুমি করতেছে, বউয়ের সাথে সাথে কান্নাকাটি করতেছে। তখন আমার ভাবিজানের সাথেও একটা চারাল আসে। তখন এটা আমার ভাবির একটা বাচ্চা হয়, নাম রাখছিল রবিন। ওই বাচ্চাটাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং আমার বড় ভাইও গাড়ি অ্যাক্সিডেন্টে হয়েছিল, কিন্তু সুস্থ হওয়ার পর এমনি রোগে মারা গেছেন, আমার আব্বার আগেই মারা গেছেন। তো ওই বড় ভাইয়ের বউ আমার আব্বা হঠাৎ ওই বাঁশের বেত তুলতেছে, কি যেন বানাবে। এমন অবস্থায় আমার ভাবি আব্বার কাছেই ছিল, তখন বলতেছে চুলগুলো একটাও রাখবো না। আমার ভাবি নিজে নিজে বলতেছে, মাথায় হাতাইতেছে আর বলতেছে চুল একটাও রাখবো না। তখন আমার আব্বা ওইটা বুঝতে পারেন। বোঝার পর আমার ভাবিকে যেন চারকুল দিয়া একটা সুতা বন্ধন দেন। দেওয়ার পর অনেক কিছু হয়ে গেছে। তখন পুরা ডিটেলস বলল যে আমাদের বাড়ি তারাড়ির থেকে আসার পর, তারাটি হলো আমাদের সাধুপাড়া থেকে কুদালিয়ার পর হলো তারাড়ি উত্তরে, এবং আমাদের পাশের বাজার হলো কাশীগঞ্জ বাজার থেকে প্রায় 2-2.5 কিলো হবে তারাড়ি। তখন উনি বউ যখন নিয়ে আসেন, আসার পর তো উনি যখন এই কথা বলল, যখন জবাব দিতেছে, হ্যাঁ আমি আসছি আজ থেকে অনেক দিন, প্রথম যেদিন বিয়ে হয়েছে রিক্সায় করে কান্নাকাটি করতেছে, ওর কান্না শুনে আমি ওর সাথে আসিলাম, বাচ্চারা সবাই দুষ্টুমি করতেছে, একজন ডাকতেছে আয় আয়, এই বউ যাইতেছে, মানে এইগুলো বলতে চাইতেছে। বলার পর সে যাবে না, এখানে বাসা বাড়ি বেঁধে রেখেছে, সে আর যাবে না। আজ থেকে অনেক দিন নববধূ হিসেবে আসছে, এখন আজকে বাচ্চা হয়ে গেছে, বাচ্চার বয়স প্রায় 8-10 বছর, অনেক বয়স হয়ে গেছে, সে যাবে না, এখান থেকে যাবে না। তখন আব্বা ওনাকে বাধ্য করলেন। বাধ্য করে ওনার যা করার সম্পূর্ণ তাবিজ দোয়া এবং পানি পড়া যা দেওয়ার, হলুদ পুরে ওনাকে শুকাইলেন। পরে স্বীকারোক্তি দিছে যে হ্যাঁ আচ্ছা আমরা চলে যাব, আমাকে এদেরকে আর যাতে আঘাত করা না হয়। তারপর তারা কিছু চিহ্ন রেখে গেছেন যাওয়ার সময় যে আর কখনো আসবে না বা ক্ষতি করবে না। তারা 7 জন ছিল, 7 জনের নাম আমাদের বাড়ির সকলেই জানে জিনিসটা। জানার পর তখন চলে যাওয়ার পর আজ অবধি এখনও আমার ভাবি সুস্থ আছেন। পরে 3টা মেয়ে, 1টি ছেলে আছে, এখনও পুরোপুরি সুস্থ। আর এদিকে আমাদের স্বাস্থ্য ভাই সান্নিয়ে বলে, ওনার বউ আমাদের বাড়ির উত্তর পাশে ইলেকট্রিকের একটা খাম্বা ছিল, খাম্বা থাকা অবস্থায় ওখানে হঠাৎ একদিন যাইয়া মানে গরুকে ঘাস খাওয়ার জন্য ওখানে দিয়ে আসতো, কোটা মেরে আবার নিয়ে আসতো। তখন গরুকে দিয়ে আসতে যাইয়া কেমন জানে সে কেমন করে দৌড় দিয়ে, মানে ওনার শরীরের কাপড় চুপড় ঠিক নেই, দৌড় দিয়ে তাড়াতাড়ি করে চলে আসছে। আসার পর মানে খুব ফালাফালি শুরু করছে। এমন অবস্থায় আমার আব্বা বাজার থেকে আসতেছে। আসার পর হঠাৎ শুনলো এই অবস্থা, কি যে আপনাদের বউ, আমার আব্বার মানে আমাদের ভাইয়ের বউ, আমাদের আব্বার বউ, বাইফুতের বউ। তখন ওখানে গেল, যাওয়ার পরে এই একই অবস্থা, ওনাকে বন্ধন করার পর তখন সোয়াল জবাব করলো যে হ্যাঁ আমরা আছি এখানে 7 জন। আমরা বর্তমান ওই যে খাম্বাটা ছিল ওখানে পাশে একটা ওই শিমুল তুলা গাছ ছিল, শিমুল তুলা গাছে ওনাদের বসত।
তখন ওনাদেরকে অনেক কবিয়ত বা তাদেরকে অনেক কিছু জানলো, কেন কিভাবে এই সমস্ত এভরিথিং সকল কিছু জানলো। জানার পর তখন আমার আব্বা বলল যে দেখো, তোমরা তো এখানে থাকতে পারবে না, কারণ আমাদের বউয়েরা আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে, সবাই তো সবসময় একই রকম থাকতে পারে না। তো হ্যাঁ, তোমরা থাকতে পারবে, একটা শর্ত, আমি তোমাদেরকে ক্ষতি করব না। তোমরা থাকবে এই শর্তে যে কখনো কারো কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের বউয়েরা মেয়েরা হয়তো কখন তাদের গায়ের কাপড় কী অবস্থা থাকে কাজে কামে, হয়তো এটা তো সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু তোমরা যদি তা পারো থাকতে পারো, তবে একটা শর্ত, ওদের যদি কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয়, এটার জন্য তোমাদের জবাবদিহি করতে হবে। তখন এই কথা বলার পর আমার আব্বা একটা খন্তা প্যারাক নিয়ে ওই গাছে মেরে দেয়। মেরে দেওয়ার পর ওরা ওখানে থাকে এবং কারো কোনো ক্ষতি করে না। না করার পর প্রায় 3-4 বছর পর ওই গাছটা অটোমেটিকলি গাছটা মরে যায়, আগা থেকে মরে যায়। মরে যাওয়ার পরে তারা নিঃস্ব, আজ অবধি আমাদের এখানে আর কোনো সমস্যা হয় না। তো ভৌতিক ব্যাপার এটা এমনই একটা জিনিস যেগুলো শুনলে হয়তো আমাদের শরীর শিহরিত হয়ে যায়, মানসিক বিকৃতি ঘটে, হয়তো যা দেখা যায় না বা কাউকে বলে কখনো এটা অনুভব বা বিশ্বাস করানো যায় না। কারণটা হলো এটাই যে এখানে প্রমাণস্বরূপ কোনো কিছু দেখানোর মতো নাই। কারণটা দেখানোর মতো নাই এই কারণ যে এটা দেখাইবার জিনিস নয়, কিন্তু যাদের জীবনে এটা ঘটে গেছে বা যারা এরকম ঘটনা চোখে দেখেছে, হয়তো তারা বিশ্বাস বা অনুভব করতে হবে আসলে এটা কতটুকু মর্মান্তিক ঘটনা এবং কেমন জিনিস এটা ভৌতিক জিনিসটা। আসলে হয়তো আমরা অনেকে ভৌতিক ব্যাপারে খুব বিশ্বাসযোগ্য নয়, কেননা আমরা আধুনিক যুগের ছেলে, ভৌতিক বিষয়ে আমরা কখনো বিলিভ করতে পারি না, বিশ্বাস করতে পারি না, কারণ আমরা তো এগুলো দেখি না। তাই বলছি, হয়তো জানি না আমার ঘটনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগলো। আমি প্রথমেই পরিচয় দিয়ে নিয়েছি এলাকার নাম, হয়তো যদি কারো অবিশ্বাস হয় ঘটনাটা তদারকি করে যাচাই করার জন্য আমার পরামর্শ রইল। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কারো জীবনে এমন ঘটনা ঘটে থাকলে আমাকে ইমেল করে পাঠিয়ে দেবেন voy.com-এ শোনানোর জন্য।